প্রত্যেক মানুষের জীবনেই বোধহয় এমন কতগুলি দুর্বল মুহূর্ত আসে যখন সে মস্তিষ্ক অপেক্ষা হৃদয় দ্বারা বেশি চালিত হয়। সে মুহূর্তগুলি অতর্কিতে দমকা হাওয়ার মতো এসে অতি সাবধানী লোকদের স্থৈর্যের বন্ধন ছিন্নভিন্ন করে দেয়। তখন সংযমী যোগী পুরুষরা লক্ষ্যভ্রষ্ট হন, হিসেবি মহাজনেরা গরমিল করেন জমা খরচের খাতায়, এবং স্বভাবত চাপা প্রকৃতির স্থিতদি ব্যক্তিরা বিচলিত চিত্তে মনের কথা ব্যক্ত করেন অন্য লোকের কাছে। এমনই এক দুর্বল মুহূর্তে আধারকারের পূর্ব ইতিহাস উদ্ঘাটিত হল একান্ত অপ্রত্যাশিত রূপে। ক্লান্ত সমাহিত নয়ন এবং নিঃসঙ্গ জীবনযাপনের অন্তরালবর্তী রহস্য শোনা গেল তারই নিজ বর্ণনায়। রুদ্ধদ্বার কক্ষে বসেছি দুজনে মুখোমুখি, শোঁ শব্দে বাইরে বইছে হাঁধির ঝোড়ো হাওয়া, আলোড়িত হচ্ছে ধুলির পাহাড়। ধীরে ধীরে অনুচ্চ কণ্ঠে বিবৃত করলেন আধারকার আপন জীবন ইতিহাস। আধারকারের কুলগত পেশা যুদ্ধ। তাঁর পূর্বপুরুষেরা লড়েছে মুঘলের সঙ্গে, লড়েছে যশবন্ত সিংহের বিরুদ্ধে। তাঁর প্রপিতামহ বিষ্ণুদত্ত পেশোয়া বাজিরাওয়ের অন্যতম সেনাপতি ছিলেন। আশাইয়ের যুদ্ধে পেশোয়ার দক্ষিণ পার্শ্ব থেকে শত্রু নিপাত করেছেন অমিত বিক্রমে, নিহত হয়েছেন বুকে গুলির আঘাতে। আধারকার বালক বয়সে দেখেছেন তাঁর রুধিরাক্ত লৌহ বর্ম পরিবারের সযত্নে রক্ষিত গৌরবময় উত্তরাধিকার। বীরের রক্ত আছে তাঁর ধমনীতে। পরিবারে বিত্ত ছিল প্রচুর, বীর্য ছিল বিখ্যাত, কিন্তু বিদ্যা ছিল না আধুনিক। আধারকার পিতার একমাত্র সন্তান, শিক্ষা লাভ করেন পুনার এক ইংরেজি স্কুলে। এলফিনস্টন কলেজ থেকে পাশ করে গেলেন ম্যানচেস্টারে। বয়নবিদ্যা বিশেষজ্ঞ হয়ে যখন ফিরলেন স্বদেশে, ইউরোপের প্রথম মহাযুদ্ধ তখন ক্ষান্ত হয়েছে। বম্বেতে স্থাপন করলেন এক কাপড়ের কল। অসুরের মতো খাটতে লাগলেন তাকে সাফল্যমণ্ডিত করতে। বছর পাঁচেক পরের কথা, এক সন্ধ্যায় এক বন্ধুর আগমন সম্ভাবনায় এসেছেন দাদার স্টেশনে। বন্ধু এলেন না, ফিরে আসছেন এমন সময় কানে এলো এক নারী কণ্ঠ। সে তো কণ্ঠ নয়, সে সুর। ভাষা বুঝলেন না। পিছনে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক তরুণী, সঙ্গে একজন মধ্যবয়সী ভদ্রলোক। সামনে সুটকেস, হোলডল, বেতের ঝুড়ি ইত্যাদি মালপত্র। উভয়ের মুখে উদ্বেগের ছাপ সুস্পষ্ট। বম্বেতে তখন সাম্প্রদায়িক দাঙ্গার তাণ্ডব চলছে সাংঘাতিক। স্টেশনের ভিতরে কুলির অভাব, বাইরে যানবাহনের। সন্ধ্যার পরে ঘরের বাইরে যাওয়া নিরাপদ নয়। আধারকার জিজ্ঞাসা করলেন, আপনারা কি বম্বেতেই প্রথম এলেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমার এক আত্মীয় থাকেন এখানে, তাকে টেলিগ্রাম করেছিলাম স্টেশনে হাজির থাকতে। আসেননি দেখছি, বোধহয় টেলিগ্রাম পাননি। পেলেও আসা কঠিন, শহরে দাঙ্গা বেঁধেছে, খুন খারাপি চলছে বেপরোয়া। আপনারা কোথায় উঠবেন? তাই তো ভাবছি, কাছাকাছি কোনো হোটেলের সন্ধান দিতে পারেন? তা পারি, কিন্তু জায়গা পাবেন না সেখানে। বেশিরভাগ হোটেলের চাকর, বেয়ারা, রাঁধুনি পালিয়েছে প্রাণের ভয়। সেখানে বাসিন্দা যারা আছে তাদের অন্ন জলের অভাব, নতুন লোক নেয় না তারা। তবে তো বড়ই মুশকিল বলে ভদ্রলোক সঙ্গিনীর দিকে তাকালেন। ভয়ার্ত ভাব সঞ্চারিত হয়েছে তরুণীর মুখমণ্ডলে। স্টেশনের ওয়েটিং রুমে চেষ্টা করে ফল হলো না, সব আগেভাগেই দখল হয়ে আছে দূরগামী যাত্রীতে। পরম অসহায় দৃষ্টিতে তাকালেন মহিলা তাঁর স্বামীর দিকে। আধারকার প্রস্তাব করলেন, যদি আপত্তি না থাকে চলুন আমার ফ্ল্যাটে, কাল প্রাতে খোঁজ করা যাবে আপনার আত্মীয়ের, আমার সঙ্গে গাড়ি আছে। ভদ্রলোক তাকালেন স্ত্রীর পানে। তিনি একটু সংকুচিত হয়ে ইংরেজিতে বললেন স্বামীকে, যদিও উক্তির লক্ষ্য যে আধারকার তাতে সন্দেহ রইল না। রাত্রিবেলা বিনা খবরে আমরা গিয়ে উঠলে ওর স্ত্রীকে খুব বিব্রত করা হবে। আবার সেই সুর। বোধ করি এ সুর ছিল ভীমসিংহ পত্নী পদ্মিনীর, যা দিয়ে তিনি রাজপুত যুবককে উদ্বুদ্ধ করেছিলেন যুদ্ধে প্রাণ দিতে। হয়তো ছিল হেলেন অফ ট্রয়ের, যার জন্য সহস্র রণতরী ভেসেছিল সাগরে। আধারকার বললেন, এক রাত্রির জন্য নিরুপায় অতিথিদের গৃহে আতিথ্য দিলে স্ত্রীকে বিব্রত করা হয় কিনা জানি নে, হয়তো হয়, কিন্তু আপনারা নিশ্চিন্ত হন, আমার স্ত্রী মোটেই বিব্রত হবেন না, কারণ আমার স্ত্রী নেই। স্ত্রী নেই? ওহ, তাহলে... বলতে বলতে থেমে গেলেন ভদ্রমহিলা। আধারকার বললেন, তাহলে কি? আপনাকে ধন্যবাদ, আমরা কোনো রকমে রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়ে দেব। ও, ব্যাচিলারের বাড়িতে অতিথি হওয়াটা সামাজিকতায় বাধে বুঝি? মনে ছিল না। বেশ, প্ল্যাটফর্মেই থাকবেন, ভয় নেই। গোয়ানি স্কুলিগুলো দেখছি না বটে, তবে আছে কাছাকাছি। জড়োয়া গয়না আছে গায়ে,
সুটকেসগুলির ভেতরেই না কোন কয়েক টাকার জিনিসপত্র হবে। আশা করি তাদের আসতে বিলম্ব হবে না। কাল মৃতদেহ শনাক্ত করার দরকার হলে খবর দেবেন। আচ্ছা চলি, গুড নাইট। বলে দ্রুত পদে নিষ্ক্রান্ত হলেন আধারকার, স্বরে তার অপমানিতের ক্ষোভ এবং উষ্মা। কিন্তু মিনিট 5 পরেই আবার দেখা গেল আধারকারকে ফিরে আসতে। বললেন, দেখুন, একটা উপায় মাথায় এলো। আমার ফ্ল্যাটেই চলুন, আপনাদের পৌঁছে দিয়ে আমি কাছাকাছি আমার কেরানির বাড়িতে গিয়ে বরং শোবো। তাহলে বাড়ির দোষ থাকবে না ব্যাচেলরদের। ভেতর থেকে আগুন এঁটে দেবেন ভালো করে, আর যাই হোক প্ল্যাটফর্মের চাইতে আশা করি সেটা নিরাপদ হবে। গোয়ানি স্কুলির নামে মহিলাটির মনে যথেষ্ট ভয় ধরেছে। স্বামীটিরও প্ল্যাটফর্মে রাত কাটানোর কল্পনাটা খুব প্রীতপদ মনে হচ্ছিল না। সুতরাং আধারকারের প্রস্তাবে সম্মত হলেন। কুলির সন্ধান পাওয়া গেল না। আধারকার নিজে দুহাতে অবলীলাক্রমে 2টো বড় সুটকেস বয়ে নিয়ে গেলেন গাড়িতে। ছোট ফ্ল্যাট, একটিমাত্র শয়নকক্ষ। আহারাদির পর আধারকার প্রস্থানোদ্যোগ করতেই মহিলাটি পরিষ্কার ইংরেজিতে জিজ্ঞেস করলেন, ও কি, কোথায় যাচ্ছেন? আমার কেরানির বাড়িতে। কেরানির বাড়িতে? সে কত দূর? মাইল 5 হবে। এত রাত্রিতে সেখানে কোনো বিশেষ দরকার আছে কি? দরকার রাত্রিটা কাটানো। কেন, এবারই দোষ করলো কি? আধারকার এর জন্য প্রস্তুত ছিলেন না। বললেন, দোষ নয়, মানে আপনাদের অসুবিধে। বাধা দিয়ে মহিলাটি অসহিষ্ণু স্বরে বললেন, আমাদের অসুবিধার কথা আপনাকে কে বলেছে? আর যদি হয়ই অসুবিধে, আপনি দয়া করে আশ্রয় দিয়েছেন, আর আপনাকেই এই দাঙ্গা হাঙ্গামার রাত্রিতে বাড়ি থেকে তাড়িয়ে নিজেদের সুবিধে করব? আমাদের এতখানি জঙ্গলি ঠাউরালেন কেন? তার চেয়ে বলুন, আমরা আবার সেই স্টেশনের প্ল্যাটফর্মেই ফিরে যাচ্ছি। স্বামী ভদ্রলোকও জোর দিয়ে বললেন, খেপেছেন মশাই, এই রাত্রিতে যাবেন বাইরে? কিন্তু আর এক দফা তর্ক দেখা দিল শয়ন ব্যবস্থা নিয়ে। একটিমাত্র খাট। আধারকার চান সেটি দখল করবেন অতিথিরা, তিনি ড্রয়িং রুমের মেঝেতে ঘুমোবেন। অতিথিদের ইচ্ছে ঠিক তার বিপরীত। কিন্তু এবারেও মহিলাই জয়লাভ করলেন। নিজের ঘরে শুতে যেতে যেতে আধারকার বললেন, এ ভারী অন্যায় হলো। মনে মনে নিশ্চয় ভাবছেন লোকটা সুবিধের নয়, নিজে আরাম করে খাটে নিদ্রা দিচ্ছে আর অতিথিদের ভূমিশয্যা। মৃদু হাস্যে মহিলাটি বললেন, লোকটি আপনি সুবিধের নয় তা টের পেয়েছি, অত্যন্ত ঝগড়াটে। ঝগড়াটে? বাহ, ঝগড়া করলাম কখন? করলেন না, সেই যে প্ল্যাটফর্মে কি বলেছি তা নিয়ে কত কথা শোনালেন, কেরানির বাড়ি শুতে যেতে চাইলেন। যান, আর কথা নয়, রাত হয়েছে, এখন লক্ষ্মী হয়ে শুয়ে পড়ুন গে। পরদিন আধারকারের ঘুম ভাঙল অনেক বিলম্বে ভৃত্যের ডাকাডাকিতে। ঘড়িতে তখন প্রায় 8টা। তাড়াতাড়ি বেশ পরিবর্তন করে এসে দেখেন টেবিলে প্রাতরাশ প্রস্তুত। সুপ্রভাত জ্ঞাপন করতে মহিলাটি হেসে বললেন, কাল রাত্রিরে শুতে যাওয়ার সময় বললেন, আমাদের ভূমিশয্যার কথা মনে করে খাটে শুয়ে ভালো ঘুম হবে না আপনার, কনসেন্স খোঁচা মারবে। এই আপনার ঘুম না হওয়ার নমুনা, কনসেন্সের খোঁচা নিয়ে বেলা 8টা। আধারকার লজ্জিত হয়ে বললেন, দেখতে পাচ্ছি আমি ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে হতভাঙা কনসেন্সটাও ঘুমে বেহুঁশ হয়েছিল। উচ্চ হাস্য উত্থিত হলো টেবিলে। স্বামী ও গৃহস্বামীর অট্টহাসির সঙ্গে মিশল নারীকণ্ঠের কলধ্বনি। মহিলা বললেন, তাই নাকের ডাকে পাশের ঘরে চোখের দুপাতা এক করা দায়। নাকের ডাক? নাক ডাকে নাকি আমার? কই, আমি তো টের পাইনি কখনো। ওই তো মজা, যখন টের পাওয়ার অবস্থা হয় নাক তখন আর ডাকে না। আবার সেই পুরুষ ও নারী কণ্ঠের সম্মিলিত হাস্যোচ্ছ্বাস। সন্ধ্যার কিছু আগে অতিথিরা বিদায় নিয়ে চলে গেলেন তাঁদের আত্মীয়ের গৃহে। স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে গেলেন তাঁদের ওখানে একদিন অবকাশ মতো আসবার। আধারকার প্রস্তুত ছিলেন তখনই তাঁদের সঙ্গে গাড়িতে চেপে বসতে, শুধু সেটা নিতান্ত অশোভন হবে বলেই মনকে নিরস্ত করলেন। তাদের গাড়িতে তুলে দিয়ে আধারকার এসে বসলেন বারান্দায়। পড়তে চেষ্টা করলেন অন্য দিনের মতো একখানি ইংরেজি প্রেমের উপন্যাস। এগোতে পারলেন না বেশি দূর, মন বারবার উন্মনা হতে লাগল। প্রত্যহ সন্ধ্যাবেলা বিলিয়ার্ড খেলতে যান জিমখানা ক্লাবে। সেদিন কিছুমাত্র উৎসাহ রইল না তাঁর। সুনন্দা ব্যানার্জিরা দিন 10 রইলেন বম্বেতে। প্রত্যহ অপরাহ্নে আপিস থেকে আধারকার সোজা এসে হাজির হতেন ব্যানার্জির আত্মীয় গৃহে। দল বেঁধে যেতেন কোনোদিন সিনেমায়, কোনোদিন অ্যাপেলো বন্দর, কোনোদিন মহালক্ষ্মী মন্দির, কোনোদিন বা এলিফেন্টার কেভস। বম্বে ত্যাগ করে সস্থান লাহোরে প্রত্যাবর্তন করলেন ব্যানার্জি দম্পতি। আধারকার রইলেন বম্বেতে, ফিরে গেলেন আপন রূপহীন, রসহীন, বৈচিত্র্যবর্জিত জীবনের ক্লান্তিকর পুনরাবৃত্তির মধ্যে। প্রভাত আর আনে না কোনো প্রত্যাশা, সন্ধ্যায় ঘটে না কোনো প্রার্থিত সান্নিধ্য, রাত্রিতে থাকে না পরবর্তী দিবসের প্রগাঢ় প্রতীক্ষা। সুনন্দা বিরহিত নগরীর কুত্রাপি নেই কোনো আকর্ষণ, কোনোখানে নেই মধু, নেই স্বাদ।
কিন্তু বিচ্ছেদ মানেই নয় ছেদ, জ্যোতির অর্থ নয় ইতি। অদর্শনের সান্ত্বনা থাকে পত্রে, বচনের বিকল্প লেখনে। লাহোরে পৌঁছে সুনন্দা ব্যানার্জি লিখলেন, মিস্টার আধারকার, নিরুপায় নিশীথে অপরিচিত আগন্তুকদের আপনি আশ্রয় দিয়েছিলেন, আতিথ্য দিয়েছিলেন অকৃপণ ঔদার্যে, সেজন্য ধন্যবাদ। আপনার সৌজন্য স্মরণে রাখব চিরকাল। জবাবে আধারকার লিখলেন, এক রাত্রির অবস্থিতির দ্বারা ব্যাচেলারের গৃহকে আপনি দিয়েছেন সম্মান, গৃহস্বামীকে দিয়েছেন দুর্জয় মর্যাদা, কৃতজ্ঞতা তো জানাবো আমি। সৌজন্যের প্রকাশ কর্মে সেটা সহজসাধ্য, প্রীতির প্রবেশ মর্মে তা দুরূহলভ্য। মিসেস ব্যানার্জি, আপনার অনুগ্রহ বচনাতীত। তড়িত উত্তর এলো পত্রের, দেখছি আপনার কুশলতা শুধু আতিথেয়তায় নয়, পত্র রচনায় বটে। মশাই, আপনি তো চারুদত্ত নন, আপনি চারুবাক। এমনি করে চিঠি লেখালেখির খেলা চলে দুই পক্ষে। সে চিঠিতে উক্তের চাইতে অনুক্তের ভাগ বেশি, শব্দের চাইতে অর্থের। অভাবনীয় পরিবর্তন ঘটল আধারকারের জীবনে। তার জীবনের প্রারম্ভ থেকে এ পর্যন্ত কেটেছে পুঁথিপত্র আর কলকারখানা নিয়ে, পরীক্ষায় পাশ আর অর্থ উপার্জন। সোনার কাঠি ছোঁয়ানো রূপকথার রাজকন্যার মতো অকস্মাৎ জেগে উঠে আজ তিনি নিজেকে প্রথম আবিষ্কার করলেন। অধীত বিদ্যার শুষ্ক পাণ্ডিত্যের মধ্যে নয়, নয় অর্জিত অর্থের বিরাট সঞ্চয়স্থলিতে। আবিষ্কার করলেন আপন উপবাসী হৃদয়ের অন্তহীন শূন্যতার মাঝে। কর্মহীন সন্ধ্যায় নির্জন গৃহকোণে ভাবতে ভালো লাগে যে স্মৃতি, সে সুনন্দার। সুষুপ্ত রাত্রির তিমিরস্তব্ধ প্রহরে অকস্মাৎ ঘুম ভেঙে মনে পড়ে যে প্রসঙ্গ, সে সুনন্দার। প্রভাতে প্রথম জাগরণে স্মরণে আসে যে মুখ, সে সুনন্দার। এ কি বিস্ময়, এ কি রহস্য! নিজের হৃদয় যতই উদ্ঘাটিত হয় নিজের কাছে, লজ্জিত হন, অনুতপ্ত হন আধারকার। শাসন করেন দুর্বল চিত্ত। পাছে কোনোদিন কোনো অসাবধান মুহূর্তে সুনন্দার কাছে ইঙ্গিত মাত্রে প্রবেশ পায় মনোভাব, সে দুর্ভাবনায় শঙ্কিত হন। তোমাকে আর একটু জিন অ্যান্ড লাইম দেবে মিনি সাহেব? হঠাৎ থেমে প্রশ্ন করলেন আধারকার। গ্লাসে তখন অর্ধেকের বেশি ছিল, তুলে ধরে বললেন, অলমতি বিস্তরেন। মিনিটখানেক চুপ করে থেকে আধারকার বললেন, আমাকে নিশ্চয়ই একটা ভিলেন মনে হচ্ছে। জবাবে বললাম, আপনি আপনার কাহিনী শেষ করুন, আমি রিপোর্টার, রিফর্মার নই। স্বল্প বিরতির পর খণ্ডিত আখ্যানের অনুবৃত্তি শুরু করলেন আধারকার। মাস তিনেক পরে মিল সংক্রান্ত প্রয়োজনে আসতে হলো লাহোরে। বলা বাহুল্য, অতিথি হলেন ব্যানার্জি ভবনে। অতিথিকে ভারতীয়রা সেবা করেন পূর্ণ কামনায়, তাকে যত্ন করেন ভদ্রতার খাতিরে, কিন্তু অতিথিকে আপন করা যায় একমাত্র হৃদ্যতার জোরে। সে হৃদ্যতার প্রাচুর্য ছিল সুনন্দার। লাহোরে আধারকারের কাজ সমাপ্ত হলো 3 দিনে, কিন্তু বিনা কাজের গ্রন্থিমোচন করে একাধিকবার বার্থ রিজার্ভ ও ক্যান্সেলেশনের পর বম্বেতে প্রত্যাবৃত্ত হলেন 3-4-12 দিন কাটিয়ে। কিন্তু যে আধারকার বম্বে থেকে গিয়েছিলেন আর যে আধারকার লাহোর থেকে ফিরলেন, তাঁরা এক ব্যক্তি নন। ইতিমধ্যে তাঁর জন্মান্তর ঘটেছে। লাহোরে সেদিন অপরাহ্ন বেলায় গিয়েছিলেন এক পরিচিত বন্ধু সন্দর্শনে, শহর থেকে অনেকটা দূরে। আশা ছিল সন্ধ্যার পূর্বেই প্রত্যাবর্তনের, কিন্তু এড়াতে পারলেন না অনুরোধ। নৈশভোজন সমাধা করতে হলো সেখানে। ফেরার পথে নামল বৃষ্টি, তার উপর বাহন হলো বিকল। টাঙ্গার অশ্ব ও আসন দুই প্রাচীনত্বে সমান। চলতে চলতে একটি চাকা স্থানচ্যুত হয়ে ভেঙে পড়ল অকস্মাৎ। আরোহী সবলে নিক্ষিপ্ত হলেন কর্দমাক্ত পথে। উত্তর ভারতে শীতকালের বর্ষণ বর্ষার প্রবল বারিপাতকেও হার মানায়। জনহীন পথপ্রান্তে সিক্ত হলেন দীর্ঘকাল। ব্যানার্জি গৃহে যখন এসে পৌঁছলেন, রাত তখন প্রায় 4টে। মৃদু আঘাত করতেই দ্বার খুলে দিলেন যিনি, তিনি স্বয়ং সুনন্দা। কোথায় ছিলে এই ঝড় বাদলার মধ্যে? সারা রাত ধরে উৎকণ্ঠায় মরছি। বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হলো বাষ্পে। ঝরঝর ধারায় অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল 2 গণ্ডে। আত্মসংবরণ করতে তড়িত অন্তর্হিতা হলেন পাশের কক্ষে। দোর খোলার শব্দে গৃহস্বামীর নিদ্রাভঙ্গ হয়েছিল। তিনি দোতলা সিঁড়ি বেয়ে নেমে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথায় ছিলেন এতক্ষণ? আমরা ভেবে মরি বিদেশ বিভুই এই দুর্যোগের রাত্রিরে কোথায় কি হয়। সুনন্দা তো 1 মিনিটের জন্য বিছানায় যায়নি, কেবল বারান্দায় এদিক ওদিক করেছে। একটু শব্দ হলেই টাঙ্গা এলো ভেবে নিচে যায়। আধারকার বাহন বিভ্রাট বিবৃত করলেন সবিস্তারে, ক্ষমা প্রার্থনা করলেন নিজ বিলম্বের জন্য। সুনন্দা বেরিয়ে এসে গম্ভীর কণ্ঠে বাধা দিয়ে বললেন, ভিজে জামার কাপড়গুলি ছাড়া হবে কি? টাঙ্গার চাকা কয় ইঞ্চি ভেঙেছে, ঘোড়া কগজ লাফিয়েছে, সেসব কাহিনী কাল সকালে ব্যাখ্যান করলে মহাভারত অশুদ্ধ হবে না? মাথা থেকে এখনো জল ঝরছে।
নিউমোনিয়া না বাঁধালে বোধহয় বাহাদুরিটা পুরো হবে না। বোঝা গেল শাসনকর্ত্রী নেপথ্যেই ছিলেন, টাঙ্গা দুর্ঘটনার বিবরণ শুনেছেন সকর্ণে। আপন শয়নকক্ষে এসে নিদ্রার চেষ্টা করলেন আধারকার। ঘুম এলো না। মুদ্রিত কমলকলিকার পার্শ্বে গুঞ্জনরত লুব্ধ ভ্রমরের মতো মন বারংবার কেবলই প্রদক্ষিণ করে ফিরতে লাগলো একটি কক্ষপথে। অতিথির বিলম্বে গৃহকর্ত্রীর এই ব্যাকুল উৎকণ্ঠা, বিনিদ্র নয়নে এই সুদীর্ঘ প্রতীক্ষা, সকোপন অভিমান জড়িত এই শাসন এবং সর্বোপরি এই অশ্রুধারা প্লাবিত আননের মধ্যে দিয়ে নারী হৃদয়ের কোন গোপন রহস্য আজ অকস্মাৎ উদ্ঘাটিত হলো। শয্যা ত্যাগ করে আধারকার বাইরে এসে দাঁড়ালেন। আধারকার থাকেন বম্বেতে, সুনন্দা থাকেন লাহোরে। প্রায় 1000 মাইলের ব্যবধান, কিন্তু যোজন গণনা করে নয় দূরত্ব, নৈকট্যের নির্দেশ হৃদয়ে। হৃদয়ের সে অদৃশ্য যোগাযোগের নিবিড় বন্ধনে বহু দূরবর্তী এই দুটি নরনারী পরস্পরের কাছে রইলেন নিকটতম। সুনন্দা একদিন কথার ছলে বলেছিল, চারু, ইংরেজিতে কথা কয়ে সুখ নেই, আমি যদি মারাঠি বলতে পারতেম তবে বেশ হতো। আধারকার বললেন, পর্বত যদি মোহাম্মদের কাছে না আসতে পারে, মোহাম্মদ যাবে পর্বত সকাশে? অসাধ্য সাধন করলেন আধারকার। 6 মাসে শিখলেন বাংলা, বৎসরকালে কণ্ঠস্থ করলেন রবীন্দ্রনাথের কাব্য, 2 বছরে সাঙ্গ করলেন পঠনযোগ্য সমুদয় বাংলা সাহিত্য। আধারকারের পরিজনেরা পরলোকগত। এক বোন স্বামীপুত্র নিয়ে থাকে কঙ্কানে, তার সঙ্গে যোগাযোগ সুদৃঢ় নয়। এতকাল বৃন্তহীন পুষ্পের মতো আপনাতে আপনি সম্পূর্ণ ছিলেন আধারকার। কর্মে, চিন্তায়, জীবনযাপনে ছিলেন স্বাধীন। এবার সে স্বনিয়ন্ত্রিত জীবনের ধারা হলো বদল। বম্বে থেকে চিঠি লেখেন লাহোরে, নন্দা, বাড়ির বেয়ারাটা ছুটি চাইছে 3 মাসের আগাম মাইনে সমেত, দেব কিনা লেখো। কিংবা লেখেন, মালাবার হিলসে ওয়ালকেশ্বর রোডে একটি বাড়ি বিক্রি হচ্ছে সস্তায়, কিনব কি? নিজের ভালো মন্দের সমস্ত দায়িত্ব, সমস্ত ভাবনার ভার দিয়ে নিশ্চিন্ত হলেন এক দূরবর্তিনী নিঃসম্পর্কিয়া অভিভাবিকার হস্তে। কিছুদিন মাত্র আগেও যিনি ছিলেন সম্পূর্ণ অপরিচিতা। আত্মসমর্পণে যে এত সুখ, নির্ভরতায় যে এত প্রশান্তি, তা কখনো জানেননি এর আগে। ব্যবসায়িক প্রয়োজনে আধারকারকে যেতে হলো বিলাতে। লাহোর থেকে সপত্নীক ব্যানার্জি সাহেব এসে জাহাজে তুলে দিয়ে গেলেন ব্যালাট পিয়ারে। দিন গেল, মাস বিগত, বৎসরও অতীত প্রায়। বিরহ বেদনায় পীড়িত যে দিনগুলি অন্তহীন মনে হয় প্রথমে, তারও শেষ আছে। আধারকার প্রত্যাবৃত হলেন স্বদেশে, অবিলম্বে গেলেন লাহোরে। অঘ্রাণের প্রভাত, ট্রেনের কামরায় ঘুম ভেঙে গিয়ে আধারকার বাইরে তাকিয়ে দেখলেন নির্মেঘ আকাশে সূর্যোদয়ের স্বর্ণচ্ছটা বিচ্ছুরিত। শালতরুর কোমল শ্যামল পল্লবদল শিশিরার্দ্র বাতাসে মৃদুকম্পিত। অকারণ খুশিতে ভরে উঠল তাঁর মন। অপরাহ্নের লাহোর স্টেশনে পৌঁছে দেখলেন একা ব্যানার্জি সাহেব এসেছেন অভ্যর্থনায়। বাড়ি পৌঁছে বেয়ারার হাতে পেলেন চিঠি, অতি পরিচিত অক্ষরে অনুপস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা। এক বিশেষ জরুরি কাজে একটি মহিলাকে নিয়ে যেতে হলো এক জায়গায়। চায়ের ব্যবস্থা রইল বেয়ারার কাছে। আধারকার যেন চা খেয়ে নেন, সন্ধ্যার মধ্যেই ফিরবেন তিনি। শুধু চায়ের ব্যবস্থা নয়, স্নানের ঘরে বাথটবে ধরা আছে জল, টাওয়েল রাখে ধবধবে তোয়ালে, সোপকেসে আছে আনকোরা সুগন্ধি সাবান, শয়নকক্ষে পরিপাটি বিছানা, খাটের পাশে ছোট টিপাইয়ের ওপর সুদৃশ্য টেবিল ল্যাম্প ও খান কয়েক সদ্য প্রকাশিত ইংরেজি উপন্যাস। অতিথির পরিচর্যায়, আদরে, আপ্যায়নে লেশমাত্র ত্রুটি নেই কোনোখানে। তবু কেন যে অকারণ বেদনার ছায়া মনের দিগন্তে ঘনায়, আধারকার নিজেই তা জানেন না। আধারকার 7 দিন রইলেন লাহোরে। সুনন্দার সেবা যত্নে ও আতিথেয়তার রন্ধ্রমাত্র রইল না কোথাও। তবুও যেন সে আগেকার সুর বাজল না আধারকারের মর্মে, রস সঞ্চারিত হলো না অতিথির মনে। কোথায় রইল ফাঁক, কোনখানে ঘটল ব্যত্যয়, তার নিশানা পাওয়া গেল না। শুধু ব্যথা জেগে রইল হৃদয়ের নিভৃততম গহ্বরে। যে অভাব চোখে দেখা যায় না, অথচ বুকে বোঝা যায়, তার বেদনা দূর করার উপায় কি? সুনন্দা কি বদলেছে? কই বোঝা তো যায় না। কিন্তু মন বলে কি যেন নেই। অতি সামান্য বিষয় কাঁটার মতো বিধে আধারকারের মনে। কিন্তু সেগুলি এমনই অকিঞ্চিতকর যে তা নিয়ে নালিশ করতে গেলে হাস্যকর ঠেকে। আধারকারের কোটের যে একটা বোতাম ছিঁড়েছে, তা যদি একদিন সুনন্দার চোখে না পড়ে থাকে, তাতে বিস্ময়ের কিছুই নেই। একটা মস্ত সংসারের সমস্ত পরিচালনভার যে গৃহিণীর মাথায়, তার পক্ষে সেটা অস্বাভাবিক নয়। এটা যুক্তির কথা।
কিন্তু মানুষের মন তো ইন্ডাকটিভ লজিকের পাঠ্য কিতাব নয়। সে ফস করে পাল্টা প্রশ্ন করে বসে, কই আগে তো এমন চোখে না পড়তে দেখিনি কখনো। লাহোর ত্যাগের দিন আধার কার্ড বিদায় সম্ভাষণ জানাতে গেলেন ব্যানার্জিদের এক বন্ধু পরিবারে। সে গৃহে আধার কার্ডের সম্প্রীতি জন্মেছিল সুনন্দাদেরই বন্ধুতা সূত্রে। গৃহস্বামীর কন্যা বললেন, আজই যাচ্ছেন কীরকম? এলেন তো এই সেদিন। সেদিন আর কোথায়, দিন 10 তো হয়ে এলো। 10 দিন কখনো নয়, আমি বলছি অনেক কম, 7 দিন। আচ্ছা বাজি রাখুন, আপনি এসেছেন গেল শনিবারে, এসেই যেদিন সুনন্দাদি, রানু মাসিমা আমরা সব সিনেমায় গেলাম। সিনেমায় গেলে? হ্যাঁ, রানু মাসিমা এসেছিলেন বেড়াতে। তিনি সেন্ট অ্যান্ড্রুজে সুনন্দাদির সঙ্গে এক ক্লাসে পড়তেন তো। তিনি ধরলেন সিনেমায় যেতে হবে, টিকিট কেনা হয়ে গেছে। তারপর খবর এলো আপনি আসছেন ওই দিনই বিকেলে। সুনন্দাদি তাই যেতে চাইছিলেন না, কিন্তু রানু মাসিমা চলে যাবেন পরদিন সকালে, তাই শেষটায় অনেক বলাতে রাজি হলেন। কই আপনি শুনছেন না তো, কি ভাবছেন? বাজি হেরেছেন কিন্তু। আধার কার্ডের মুখে চোখে যে বেদনার ছাপ সুস্পষ্ট হলো, তাকে বাজিতে হেরে যাওয়ার শোক বলে গণ্য করা কঠিন। কিন্তু বাড়ি ফিরে এ প্রসঙ্গ উত্থাপন করলেন না একটুকুও। আধার কার্ডকে ট্রেনে তুলে দিতে সেদিন সন্ধ্যায় যথারীতি স্টেশনে এসেছেন স্বামী স্ত্রী। ওয়েটিং রুমের কাছে একান্তে সুনন্দা জিজ্ঞেস করলেন, তোমাকে আজ সারাদিন এত আনমনা দেখাচ্ছে কেন? কি এত ভাবছো বলো তো? আধার কার্ড চমকে উঠে তৎক্ষণাৎ আত্মসংবরণ করে বললেন, কই না তো। ট্রেন ছাড়ল। প্ল্যাটফর্মের ওপর রুমাল সঞ্চালনরত বান্ধব বান্ধবীদের মূর্তি দূর হতে দূরতর, ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ডিস্ট্যান্স সিগন্যালের লাল আলোটা ধীরে ধীরে চলে গেল দৃষ্টির অন্তরালে। বার্থে ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে আধার কার্ড আবার ভাবতে লাগলেন সেই একই কথা, যা আজ সকালবেলা থেকে কিছুতে তাড়াতে পারছেন না মন থেকে। কেমন করে সম্ভব হলো তার আগমন দিনে সুনন্দার পক্ষে বান্ধবী সঙ্গ? প্রিয় সান্নিধ্যের চাইতে বড় হলো সিনেমা। টিকিট কেনা ছিল, কত লক্ষ টাকা দাম সেই টিকিটের। কথা দেওয়া হয়েছিল বান্ধবীকে। কথা কি ভাঙা যায় না কিছুর জন্যেই? কই আধার কার্ড তো কল্পনা করতে পারেন না এমন কোনো এনগেজমেন্ট যা সুনন্দার অভ্যর্থনার জন্য অগ্রাহ্য করতে পারবেন না অবহেলে। 1 বছর পর সুনন্দা যদি আসতো লন্ডন থেকে পুনায়, কিংবা ধরো লাহোর থেকে বম্বেতে, আধার কার্ড কি তার নিকটতম বন্ধুর অনুরোধ এড়াতো না? মাথা ধরা কি শরীর খারাপের কল্পিত অজুহাত দেখিয়ে? প্রিয়জনের জন্য মিথ্যা ভাষণেও কি সুখ নেই? বেশ তো, না হয় ধরে নেওয়া গেল বাল্যবন্ধুর কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করা সম্ভব ছিল না। আগে ভাগে টিকিট কেনা ছিল, যেতে হয়েছে সিনেমায়। এতে দোষ কিছু নেই, কিন্তু তার জন্য গোপনীয়তার আবশ্যক ছিল না। ছিল না জরুরি কাজের দোহাই দিয়েই মিথ্যে ছলনা। বম্বেতে মন বসল না কাজে, তিষ্ঠতে পারলেন না দীর্ঘকাল। আবার গেলেন লাহোরে, কিন্তু খণ্ডিত লয় খেয়াল গানের মতো কিছুতে পৌঁছতে পারলেন না আর সমে। বেতালা বেসুরো বাজতে লাগলো জীবনের রাগিনী। ফিরে গেলেন বম্বেতে। এমনি করে বারংবার যাওয়া আসা করলেন বম্বে থেকে লাহোর, লাহোর থেকে বম্বে। অবশেষে অত্যন্ত অপ্রত্যাশিত রূপে এই অস্থির ব্যাকুলতার একদিন ঘটল অবসান। আধার কার্ড আবার লাহোরে, সংশয় বেদনায় বিচলিত, অথচ প্রকাশ্য অভিযোগের নেই উপলক্ষ। কারণ সুনন্দার প্রতি আধার কার্ডের দাবি তো অধিকারের নয়, অনুভূতির দাবি, হৃদয়ের। সে হৃদয় যুক্তিজ্ঞানহীন শিশুর মতোই বারংবার কেবল অশ্রু ভারাক্রান্ত হয়ে ওঠে। দুপুরে আপিসের কাজে বের হওয়ার কালে সেদিন সুনন্দা কাছে এসে দাঁড়ালেন না। আগের মতো এগিয়ে দিলেন না রুমাল, ফাউন্টেন পেন, হাতের ঘড়ি ও পকেটের পার্স। ঝি বললে, মেম সাহেব রসোই মে আলু বানাতি হয়। পরদিন সন্ধ্যাবেলা আপিস প্রত্যাগত আধার কার্ড কাউকে প্রতীক্ষমানা দেখলেন না দোতলার বারান্দায়। শুনলেন ধোপার কাপড় মিলিয়ে নিতে ব্যস্ত আছেন মেম সাহেব। রাগ করার কিছুই নেই এতে, কিন্তু অভিমানাহত মন বলে, কই ইতিপূর্বে কখনো তো ঘটেনি এমন দুর্ঘটনা। আধার কার্ডের নির্গমন আগমন ক্ষণে কোনোদিন দেখা যায়নি রন্ধনশালায় আলু কর্তনের প্রতি গৃহিণীর এই অপ্রতিরোধনীয় অনুরাগ এবং রজকের অপহরণ প্রবণতার বিরুদ্ধে মেম সাহেবের এই সতর্ক পাহারা। ব্যানার্জির অফিসের কাজ ছিল বেশি, প্রত্যাগমনে ঘটবে বিলম্ব। সন্ধ্যার প্রাক্কালে আধার কার্ড প্রস্তাব করলেন, চলো বেরিয়ে আসি শাহাদারা গার্ডেন্স। সুনন্দা বললেন, না। তবু পিড়াপিড়ি করলেন আধার কার্ড, কেন চলো না। না, একা তোমার সঙ্গে দেখলে লোকে কি বলবে। বিস্ময়ে হতবাক হয়ে রইলেন আধার কার্ড। সুদূর অতীতের কথা নয়,
স্মৃতিকে করতে হবে না মন্থন? এই তো বিলেত যাওয়ার আগেও কতদিন দুজনে গেছেন শালিমার বাগে, সিনেমায়, জুহুর সমুদ্র তীরে, বম্বের রেস্তোরাঁয়। সুনন্দা নিজে উদ্যোগ করে নিয়ে গেছেন অমৃতসরের স্বর্ণমন্দির দর্শনে, ব্যানার্জি রয়েছেন লাহোরে। সেদিন কোথায় ছিল লোকেরা? কোথায় ছিল তাদের মন্তব্যের প্রতি সহচারিণীর এই অসাধারণ শ্রদ্ধা? লোকে দেখলে কি বলবে? হায় রে, এ প্রশ্ন যে আধারকারী আগে তুলেছিলেন একদিন অতীতে। বম্বেতে সেবার শীতের শেষে বসন্ত রোগের প্রাদুর্ভাব হলো মহামারী রূপে। আধারকারের গায়ে বেরোলো গুটিকা। কি জানি কেমন করে খবর পৌঁছলো লাহোরে। পরদিন সন্ধ্যাবেলায় সুনন্দা এসে হাজির হলেন আধারকারের ফ্ল্যাটে। আধারকার বিস্মিত হয়ে বললেন, তুমি? শঙ্কা, স্নেহ ও অভিমান জড়িত কণ্ঠের উত্তর শুনলেন, তাছাড়া দুর্ভোগ আছে কার? কদিন হয়েছে? দিন চারেক, কিন্তু আমি তো খবর দেব না বলেই ঠিক করেছিলাম। তা করবে না? তা না হলে আমাকে ভাবিয়ে মারবে কেমন করে? আধারকার উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, এই ছোঁয়াচে রোগ, এর মধ্যে আসবার মন্ত্রণা দিল কে তোমাকে? ক্রুদ্ধ হয়ে সুনন্দা বললেন, দেখো, আমাকে রাগিও না বলছি। মন্ত্রণা দিয়েছে কে? মন্ত্রণা দিয়েছে আমার অদৃষ্ট। খানিক বাদে থেমে জিজ্ঞাসা করলেন, চাকর বাকর হতভাগাগুলো গেছে কোন চুলোয়? বাবুর্চি আর বেয়ারাটা পালিয়েছে ভয়ে। মাদ্রাজি ড্রাইভারটা আছে, সেই ওষুধপত্র আনে। খাসা ব্যবস্থা, শুধু খবরের কাগজে শোক সংবাদ ছাপাটুকুই যা বাকি। বলে সুনন্দা গেলেন ড্রাইভারের সন্ধানে। তাকে নিয়ে ট্যাক্সি থেকে মালপত্র আনলেন উপরে, ঘরদোর করলেন আবর্জনামুক্ত, ধুলিহীন। বিছানা ঝেড়ে ঝুড়ে নতুন করে রচনা করলেন, স্বহস্তে রোগীর পথ্য তৈরি করলেন পরম নৈপুণ্যে। আধারকার জিজ্ঞাসা করলেন, ব্যানার্জিকে দেখছি না যে? তিনি তো আসেননি। আসেননি? তুমি এসেছো কার সঙ্গে? কারো সঙ্গে না, একা। মানে? মানে আবার কি? উনি গেছেন ট্যুরে, ফিরতে দেরি হবে দিন পাঁচেক। তোমার লাহোরের এজেন্টের সঙ্গে পরশু সকালে দেখা হয়েছিল এক দোকানে। তার কাছে খবর পেলাম অসুখের। বাড়িতে তালা এঁটে দুপুর 11:30 ট্রেন ধরেছি ছুটতে ছুটতে। ওকে টেলিগ্রাম করে দিয়ে এসেছি এখানে রওনা হতে। বিস্ময়ে অভিভূত আধারকার বললেন, ব্যানার্জি রাগ করবেন না? হয়তো করবেন। কিছুক্ষণ চুপ করে থেকে আধারকার বললেন, লোকেই বা বলবে কি? ব্যানার্জি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করলে না কেন? একা চলে এলে কেন? বিরক্ত কণ্ঠে সুনন্দা বললেন, এসেছি আমার ইচ্ছে। লোকের ভাবনা ভেবে তোমার মাথা গরম করতে হবে না। তুমি চুপ করে ঘুমো তো এখন। বলে শয্যা পার্শ্বের চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। পরের দিন ব্যানার্জিও এসে পৌঁছলেন। আধারকারের বসন্ত আসল নয়, চিকেন। কিন্তু রোগমুক্ত হতেই সুনন্দা জোর করে নিয়ে গেলেন লাহোরে, এবং পক্ষাধিক কাল পূর্বে আধারকার ছাড়া পেলেন না বম্বেতে ফিরতে। সেদিন সুনন্দার দৃষ্টি ছিল না বাইরে, গ্রাহ্য ছিল না লোকাপবাদের, মন ছিল ইতর্জনের নিন্দা প্রশংসার অতীত। সংসারে ছিল না আসক্তি, গৃহকর্মে ছিল না আকর্ষণ, স্বামীতে ছিল না মনোযোগ। কতদিন আধারকার স্মরণ করিয়ে দিয়েছেন সুনন্দাকে, এই ব্যানার্জি এসেছে আপিস থেকে, যাও দেখো গে তার কি চাই। সুনন্দা বলেছেন, আচ্ছা হয়েছে হয়েছে, তোমাকে আর গিন্নিপনা শেখাতে হবে না। তুমি ব্যানার্জির দ্বিতীয় পক্ষের স্ত্রী কি না? কঠোর তিক্ত সত্য হৃদয়ঙ্গম করলেন আধারকার। মোহভঙ্গ হয়েছে সুনন্দার, সুধার পাত্র হয়েছে রিক্ত। মন্থন করলে আর উঠবে না মধু, উঠবে হলাহল। সেদিন অপরাহ্নে বাড়ি ফিরবার উৎসাহ ছিল না আধারকারের। টেলিফোন করে জানিয়ে দিলেন ফিরতে বিলম্ব হবে তাঁর। বহুক্ষণ লক্ষ্যহীনভাবে ইতস্তত পরিভ্রমণ করে অবশেষে উপস্থিত হলেন ম্যালের পাশে সিনেমা হলের সম্মুখে। কি যেন কি খেয়াল হলো, টিকিট কিনে প্রবেশ করলেন ভিতরে। ছবি তখন শুরু হয়ে গেছে। অন্ধকার ঘরে টিকিট চেকার বসিয়ে দিয়ে গেল একটা আসনে। নির্বাক চিত্র, কিড়কিড় শব্দে প্রজেক্টরের আওয়াজ শোনা যায় স্পষ্ট। দর্শকদের আলাপ আলোচনা মন্তব্যেরও বাধা থাকে না। হঠাৎ নিজের নাম কানে আসতে চমকে উঠলেন আধারকার। সামনের সারিতে কারা বসেছেন অন্ধকারে তা দৃষ্টিগোচর নয়, কিন্তু তাঁরা যে পুরুষ নন সে বিষয়েও সন্দেহ থাকে না। আধারকার উৎকর্ণ হয়ে শুনলেন, যাই বলিস ভাই, অ্যাডমায়ারের সংখ্যা আর বাড়াস নে। আধারকার বেচারা তো মরেছে তোর হাতে, আর কেন? চাপা কণ্ঠে বললেন একটি মহিলা। উত্তর হলো, হ্যাঁ বলেছে এসে তোর কানে কানে। আধারকার আসন থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন মাটিতে। ভুল করার সাধ্য কি ও কণ্ঠ? এ কণ্ঠ যে তাঁর জীবন ইতিহাসের সঙ্গে জড়িত হয়ে আছে অচ্ছেদ্য বন্ধনে। প্রথম শুনেছিলেন
3 বছর পূর্বে দাদার স্টেশনে। সখীদ্বয়ের পরিহাস পরিবাদ চলতে লাগলো মৃদুকণ্ঠে, কিন্তু আধার কার্ডের শ্রুতির অগোচর রইল না এক বর্ণ। প্রশ্নকর্ত্রী বললেন, কানে কানে বলতে হবে কেন? আমাদের কি চোখ নেই? স্পষ্ট দেখতে পাচ্ছি। আর কোনো আশা নেই লোকটার। ইস, বড় যে দরদ দেখছি। ওগো করুণাময়ী, তবে তুমি ত্রাণ করো না কেন তাকে? বলিস কি, সইতে পারবি? তাহলে যে তোর মুখচন্দ্রমা অমাবস্যার অন্ধকারে ছেয়ে যাবে, বন্ধু বিচ্ছেদ ঘটবে আমার। একটুও না, দিব্যি করে বলছি, আমার তাতে কি আসে যায়, বরং ছাড়া পেলে হাঁপ ছেড়ে বাঁচি। কণ্ঠ পরিহাসতরল নয় এবার। প্রশ্নকর্ত্রী নিজেও বোধহয় কিছুটা বিস্মিত হলেন। কৌতুক পরিহার করে বললেন, কেন ভাই? আধার কার্ডকে তো বেশ ভালো লোক মনে হয়। ভদ্র, শিক্ষিত, বিত্তশালী, অথচ স্নব নয়, বেশ সিম্পল। সিম্পল নয়, সিম্পলটান। কাণ্ডজ্ঞান নেই এতটুকু, সব জিনিসই অত্যন্ত সিরিয়াসলি নেবে। কবে কখন ফান করে কি বলেছি কি করেছি সেটাকেই মনে করে বসেছে আমি ওর প্রেমে পড়েছি। ইডিয়েট! সত্যি বলছি তোকে, আমি ক্রমশ যেন টায়ার্ড হয়ে উঠছি। হঠাৎ ছবির স্পুল ছিঁড়ে গিয়ে ছবি হলো বন্ধ। আলো জ্বলে উঠল প্রেক্ষাগৃহের। সে আলোতে দেখা গেল আলাপ আলোচনারত বান্ধবীদ্বয়কে অদূরবর্তী আসনে। মিনিট 5 মধ্যে জোড়া দেওয়া ফিল্ম শুরু হলো। আবার অডিটোরিয়ামের বাতি দেওয়া হলো নিভিয়ে। ছবির আখ্যান ভাগ এক তরুণী সৃষ্টিকন্যার প্রণয় কাহিনী। তার দরিদ্র প্রেমাস্পদ চলে যাচ্ছেন দূর দেশে জীবিকার প্রয়োজনে। সন্ধ্যাবেলায় পরিজনের অলক্ষিতে উদ্যান বাটিকায় তরুণী সাক্ষাৎ করলেন তার সঙ্গে। পিতৃগৃহ পরিত্যাগ করে সঙ্গিনী হতে চাইলেন দ্বৈতের, কিন্তু তরুণ চায় না ধনী কন্যাকে দারিদ্র্যের মধ্যে টেনে আনতে। বলে, আমাকে ভুলে যাও। মনে করো এক সন্ধ্যায় অপ্রত্যাশিত রূপে দুজনে দেখা হয়েছিল এক পান্থশালায়। রাত্রি প্রভাতে যাত্রীরা চলে গেছে নিজ নিজ বিভিন্ন পথে, আর দেখা হবে না কোনোদিন। সৃষ্টিকন্যার প্রেম গভীর, ঐহিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রশ্ন তার কাছে তুচ্ছ। দৃষ্টি নেই মণিমুক্ত ঐশ্বর্য সম্ভারে। দর্শকগণ রুদ্ধশ্বাস প্রতীক্ষায় সম্মুখের পর্দায় নিবদ্ধ দৃষ্টি। প্রণয় ব্যাকুলা রমণীর এই আত্মসমর্পণে কি করবে তরুণ নায়ক? প্রচুর পাউডার প্রলিপ্ত নায়িকার গণ্ডদেশে ঠাস করে একটি সবল চপেটাঘাত করলে আধার কার্ড সবচেয়ে খুশি হতেন। সকলের অলক্ষিতে আধার কার্ড নিষ্ক্রান্ত হলেন প্রেক্ষাগৃহ থেকে। মনে মনে বললেন, একমাত্র নাটকের মধ্যেই সম্ভব এই অবাস্তব কাহিনীর অবতারণা। সেই রাত্রেই লাহোর পরিত্যাগ করলেন আধার কার্ড। রাত 12টায় ট্রেন। খোয়া বাঁধানো পথের উপর দিয়ে মন্থর গতিতে চলেছে টাঙ্গা। এ পথে কতবার আসা যাওয়া করেছেন আধার কার্ড, কিন্তু আজকের এই যাত্রা তো অন্য আর বারের মতো নয়। তখন যাওয়ার মধ্যে থাকতো অদূরবর্তী পুনরাগমনের আশ্বাস, থাকতো পুনর্মিলনের সতৃষ্ণ প্রতীক্ষা। আজ সে আশা রইল না এতটুকুও। যে গৃহদ্বার এইমাত্র অতিক্রম করলেন, যে পথ রাখলেন পশ্চাতে, কদাচ তা পুনশ্চারণের আর সম্ভাবনা রইল না। যুদ্ধক্ষেত্রে দেখা যায় বোমার আঘাতে আহতের একটি বাহু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে অদূরে, অথচ তার সংজ্ঞা হয়নি বিলুপ্ত। অ্যাম্বুলেন্স বাহিত সে আহত স্পষ্ট দেখতে পায় ফেলে রেখে যাচ্ছে আপন খণ্ডিত বাহু। আধার কার্ড অনুভব করলেন সেই অনুভূতি। আপন চোখে দেখতে পেলেন পশ্চাতে ফেলে রেখে যাচ্ছেন বাহু নয়, শতধা বিদীর্ণ হৃদয়। ফানই বটে, স্নেহ নয়, প্রীতি নয়, শোভাগন্ধ বিমণ্ডিত হৃদয়াবেগের বাষ্পমাত্র নয়, শুধু কৌতুক। নিষ্ফল প্রণয়ের উপশম আছে করুণায়, কিন্তু উপহাসিতের নেই সান্ত্বনা, তার লজ্জা দুঃসহ। এই হৃদয়হীন নারীর ছলনাকেই সত্য কল্পনা করে বিভ্রান্ত হয়েছিলেন আধার কার্ড। একথা ভেবে নিজের ওপরেই গভীর বিতৃষ্ণা জন্মালো তার। কতদিন প্রমত্ত প্রগল্ভতায় হৃদয়ের কত দুর্বলতা ব্যক্ত করেছেন তার কাছে, কত স্বপ্ন করেছেন তাকে কেন্দ্র করে। গভীর বেদনা ও অপরিসীম লজ্জা নিয়ে আধার কার্ড ফিরে চললেন স্বস্থানে। অনন্ত আকাশে লক্ষ কোটি যোজন দূরের যে তারকা শ্রেণী অনিমেষ নয়নে এই বিপুলা ধরিত্রীর পানে তাকিয়ে আছে, তারা সাক্ষী রইল আরেকটি সকরুণ কাহিনীর। এই স্বল্প পরিসর জীবনের প্রায় সমুদয় অংশ আধার কার্ড কাটিয়েছেন একা। এই তো সেদিন পর্যন্ত চাকর বেয়ারা মাত্র সম্বল ফ্ল্যাটে আপনাকে নিয়ে আপনি ছিলেন মগ্ন। আজও আবার সেই নিঃসঙ্গ একাকিত্বের মধ্যেই প্রত্যাবর্তন করলেন। অথচ এ দুয়ের মধ্যে কি অপরিসীম প্রভেদ! আধার কার্ড মূর্খই বটে। কাঁচকে ভেবেছিলেন হীরা। সদ্য টাকশাল থেকে নির্গত উজ্জ্বল তাম্রখণ্ডকে ভ্রম করেছিলেন গিনি বলে।
গান্ধীজির একটা লেখা চোখে পড়ল আধুনিকাদের সম্পর্কে। তারা নাকি প্রত্যেকেই নিজেকে ভাবে একটি জুলিয়েট, একসঙ্গে 8 ডজন রোমিওর প্রণয়িনী। আধারকারের মনে হয় এতদিনে যেন অর্থ পেলেন, কিন্তু নিশ্চিন্ত হতে পারেন না একেবারে। আবার সংশয় জাগে চিত্তে, একাধিক রোমিওর জন্য কি দুর্যোগের রাত্রিতে উৎকণ্ঠায় বিনিদ্র রজনী যাপন করা যায়? সম্ভব হয় তাদের অসুখের সংবাদে স্বামী সংসার ফেলে একাকী 1000 মাইল ছুটে যাওয়া? বম্বেতে ফিরে মাস কয়েক বিপুল উদ্যমে চেষ্টা করলেন আপনাকে সম্পূর্ণ বিলুপ্ত করতে কর্মের মধ্যে। মিলের কাজে খাটতে লাগলেন সকাল থেকে সন্ধে। ভুলতে প্রয়াস করলেন বিগত 3 বছরের স্বল্পায়ু স্বপ্নলোক। করতে চাইলেন নতুন করে জীবনারম্ভ। কিন্তু মন তো শিশুদের আঁক কষার স্লেট নয় যে ইচ্ছামতো পেন্সিলের আঁচড় মুছে নতুন করে সংখ্যাপাত করা যাবে। নিজের সঙ্গে দিনের পর দিন অবিরাম যুদ্ধ করে ক্ষতবিক্ষত হলেন আধারকার। তারপর জলের দামে একদিন হঠাৎ মিল দিলেন বিক্রি করে অন্তর্হিত হলেন বম্বে থেকে। গেলেন মালয়া, রবারের বাগানে হলেন ম্যানেজার। ভালো লাগলো না বেশি দিন। গেলেন সিলোনে এক কফি কোম্পানির কর্তা রূপে। টিকতে পারলেন না 2 বছর। বুয়েনোস এয়ার্সে কাজ করলেন মদের কারখানায়, সেখানেও বিরক্তি ধরল। পরিব্রাজক হয়ে দীর্ঘদিন পরিভ্রমণ করলেন দেশ দেশান্তর, নানকিন, ক্যানবেরা, টরন্টো, ওয়াশিংটন, ব্রাসেলস। তবু ভুলিল না চিত্ত। নিউ ক্যাসেলের এক ইংরেজ কোম্পানি থেকে এতকাল নিজের মিলের জন্য আধারকার কিনেছিলেন কিছু সাজ সরঞ্জাম। তাদের ভারতীয় শাখার ম্যানেজার রূপে অবশেষে আধারকার এলেন দিল্লিতে। এখানে আছেন প্রায় 11 বছর। যে মিল তিনি বিক্রি করেছেন 20 বছর আগে, তার ম্যানেজিং ডাইরেক্টর আজ কোটিপতি। সেখানে 1 ডজন কর্মচারী আছে যারা আধারকারের চেয়ে বেশি মাইনে পায়। বছরের পর বছর হয়েছে গত। জীবনের আজ অপরাহ্ন বেলায় এসে পৌঁছেছেন আধারকার। দেহে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বার্ধক্যের আক্রমণ আভাস। যে সুনন্দাকে আধারকার ভালোবেসেছিলেন সে তো শুধু ওই রক্তমাংসের মানুষটি নয়। প্রেম আপন গভীরতায় নিজের মধ্যে একটি মহাবেশ রচনা করে। সেই মোহের দ্বারা যাকে ভালোবাসি তাকে আমরা নিজের মনে মনে মনোমতো গঠন করি। যে সৌন্দর্য তার নেই সে সৌন্দর্য তাতে আরোপ করি। যে গুণ তার অভাব সে গুণ তার কল্পনা করি। সে তো বিধাতার সৃষ্ট কোনো ব্যক্তি নয়, সে আমাদের নিজ মানসসম্ভূত এক নতুন সৃষ্টি। আধারকারের দৃষ্টি থেকে সে অঞ্জন আজ বিলুপ্ত, মন থেকে সে মহাবেশ অপসৃত। একদিন জগতের সমস্ত কবিকুলের কল্পলোক থেকে আহৃত যে সৌন্দর্য, যে সুষমা, যে বর্ণসম্ভার দ্বারা সুনন্দাকে তিনি রচনা করেছিলেন তিলে তিলে, আজ তার লেশমাত্র নেই। প্রবঞ্চিত আধারকারের কাছে সুনন্দা আজ একজন অতি সামান্য রমণী মাত্র। কোনোখানে তার এতটুকু অনির্বচনীয়তা, এতটুকু বিশেষত্ব অবশিষ্ট নেই। কিন্তু কি আশ্চর্য মানুষের মন! আজও ক্ষতের মূল রয়েছে, যদিও চিহ্ন গেছে মিলিয়ে। অসাবধান মুহূর্তে ছোঁয়া লাগলে আজও কেন টনটন করে ব্যথায়, কেন নিঃশেষ হয় না স্মৃতি। আধারকারের কাহিনী শেষ হলো। বাক্যহীন নিস্তব্ধতায় বসে রইলেন খানিকক্ষণ। হুজুর, টাঙ্গা ল্যানে পড়েগা? চমকে চেয়ে দেখি আধারকারের ভৃত্য। কখন আধারকার উঠে চলে গেছেন নিঃশব্দে টের পাইনি এতটুকু। আপন জীবনের নিগূঢ় গোপন কাহিনী ব্যক্ত করেছেন আজ এক অতি অল্প দিনের পরিচিত অসমবয়সী বন্ধুর কাছে। যখন বলে গেছেন তখন অবগাহন করেছেন স্মৃতির ধারায়। কাহিনী সাঙ্গ হতেই সে মোহজাল ছিন্ন হয়েছে। নেমে এসেছেন বাস্তবের প্রত্যক্ষ ভূমিতে। সংকোচ দেখা দিয়েছে সেই মুহূর্তে যেই হয়েছে চোখাচোখি, তাই অদৃশ্য হয়েছেন নিঃশব্দে। সুতরাং বিদায় নেওয়ার চেষ্টা থেকে বিরত হলেন। ভৃত্যকে টাঙ্গা আনতে করলেন বারণ। পদব্রজে নিষ্ক্রান্ত হলেন পথে। চলতে চলতে ভাবছিলেন আধারকারের কথা। কানে বাজতে লাগলো সকরুণ স্বীকারোক্তি। মিনি সাহেব, আমি ইডিয়েটই বটে। পরিহাসকে মনে করেছি প্রেম, খেলাকে ভেবেছি সত্য। কিন্তু আমি তো একা নই। জগতে আমার মতো মূর্খরাই তো জীবনকে করেছে বিচিত্র, সুখে দুঃখে অনন্ত মিশ্রিত। যুগে যুগে এই নির্বোধ হতভাগ্যের দল ভুল করেছে, ভালোবেসেছে, তারপর সারা জীবনভর কেঁদেছে। হৃদয় নিংড়ানো অশ্রুধারায় সংসারকে করেছে রসঘন, পৃথিবীকে করেছে কমনীয়। এদের ভুল ত্রুটি বুদ্ধিহীনতা নিয়ে কবি রচনা করেছেন কাব্য, সাধক বেঁধেছেন গান, শিল্পী অঙ্কন করেছেন চিত্র, ভাস্কর পাষাণখণ্ডে উৎকীর্ণ করেছেন অপূর্ব সুষমা।
জগতে বুদ্ধিমানেরা করবে চাকরি, বিবাহ, ব্যাংকে জমাবে টাকা, স্যাকরার দোকানে গড়াবে গহনা, স্ত্রী পুত্র স্বামী কন্যা নিয়ে নির্বিঘ্ন জীবনযাপন করবে স্বচ্ছন্দ সচ্ছলতায়। তবু আমরা মেধাহীনের দল কথা কোনোদিন মানব না যে সংসারে যে করল বঞ্চনা, হৃদয় নিয়ে করল ব্যঙ্গ, দুধ বলে দিল পিটুলি, তারই হলো জিত। আর ঠকল কেবল সে যে উপহাসের পরিবর্তে দিল প্রেম। অতি দুর্বল সান্ত্বনা। বুদ্ধি দিয়ে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে বলা সহজ, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। কিন্তু জীবন্ত মানুষের সম্পর্ক বিবর্জিত একটা নিছক তর্ক মাত্র নয়। শুধু কথা গেঁথে গেঁথে ছন্দ রচনা করা যায়, জীবন ধারণ করা যায় না। আধার কার্ড হচ্ছেন সেই শ্রেণীর পুরুষ যারা কিছুই হাতে রাখতে জানেন না। এদের কপালে দুঃখ অনিবার্য। পলিটিক্সের মতো মানুষের জীবনে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ। এর দারুণ ইনফ্লেশনের বাজারেও সংসারে শুধু হৃদয়ের দাম খুব বেশি নয়। সুনন্দার পক্ষে সম্ভব ছিল না আধার কার্ডের গতিতে তাল রেখে চলা। সে নারী, প্রেম তার পক্ষে একটা সাধারণ ঘটনা মাত্র, আবিষ্কার নয় যেমন পুরুষের কাছে। মেয়েরা স্বভাবত সাবধানী, তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে। ছেলেরা স্বভাবতই বেপরোয়া, তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙে। প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌড়ে শাড়ির মতো নিতান্তই সাধারণ। তাতে না আছে উল্লাস, না আছে বিস্ময়, না আছে উচ্ছলতা। ছেলেদের পক্ষে প্রেম জীবনের দুর্লভ বিলাস, গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো ঐশ্বর্যময়। যে পায় সে অনেক দাম দিয়েই পায়। আধার কার্ড নিজেই একদিন বলেছিলেন, জগতে যুগে যুগে কিং এডওয়ার্ডরাই করেছে মিসেস সিমসনের জন্য রাজ্যবর্জন। প্রিন্সেস এলিজাবেথরা করেনি কোনো জন স্মিথ বা ম্যাকেঞ্জির জন্য সামান্যতম ত্যাগ। বিবাহিতা নারীকে ভালোবেসে সর্বদেশে সর্বকালে আজীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছে একাধিক পুরুষ। পরের স্বামীর প্রেমে পড়ে কোনোদিন কোনো নারী রয়নি চিরকুমারী। কোমল হৃদয় বলে আমার খ্যাতি নেই, কিন্তু আধার কার্ডের জন্য সত্যিকার বেদনা বোধ করলেন হৃদয়ে। সুনন্দা ব্যানার্জি আজ কোথায় আছেন জানি নে। অনুমান করছি এতদিনে তার যৌবন হয়েছে গত, দেহ বিগতশ্রী, দৃষ্টি বিদ্যুৎহীন এবং কপলের রেখাগুলি প্রচুর প্রসাধন প্রলেপের দ্বারাও আজ আর কোনো মতেই গোপন সাধ্য নয়। কোনোদিন কোনো অবকাশ মুহূর্তে বহু বর্ষ আগেকার এক মারাঠি ব্রাহ্মণের চরম নির্বুদ্ধিতার কথা স্মরণ করে ক্ষণেকের জন্যও তার মন উন্মনা হয় কি না সে কথা আর জানার উপায় নেই। অথচ তাঁরই জন্য আধার কার্ড দিলেন চরম মূল্য। নিজেকে বঞ্চিত করলেন সাফল্য থেকে, খ্যাতি থেকে, ঐহিকের সর্ববিধ সুখ স্বাচ্ছন্দ্য থেকে। সবচেয়ে বড় কথা, নিজেকে বঞ্চিত করলেন সম্ভবপর উত্তর পুরুষ থেকে। বংশের ধারাকে করলেন বিলুপ্ত। কোনোদিন সন্ধ্যাবেলায় তাঁর কুশল কামনা করে তুলসী মঞ্চে কেউ জ্বালবে না দীপ। কোনো নারী সীমন্তে ধরবে না তাঁর কল্যাণ কামনায় সিন্দুর চিহ্ন। প্রবাসে অদর্শন বেদনায় কোনো চিত্ত হবে না উদাস উতল। রোগশয্যায় ললাটে ঘটবে না কারো উদ্বেগকাতর হস্তের সুখস্পর্শ। কোনো কপল থেকে গড়িয়ে পড়বে না নয়নের উদ্বেল অশ্রুবিন্দু। সংসার থেকে যেদিন হবেন অপসৃত, কোনো পীড়িত হৃদয়ে বাজবে না এতটুকু ব্যথা, কোনো মনে রইবে না ক্ষীণতম স্মৃতি। প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, কিন্তু প্রবঞ্চিতকে দেয় কি? তাকে দেয় দাহ। যে আগুন আলো দেয় না অথচ দহন করে, সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দহনে পলে পলে দগ্ধ হলেন কাণ্ডজ্ঞানীন হতভাগ্য চারুদত্ত আধার কার্ড।